একদিন মাটির ভিতরে হবে ঘর রিমোনামার কেন বান্ধ দালান। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, অডিও আর্ট আজকের বিষয় পৃথিবীতে প্রাণের সূচনা কিভাবে ঘটলো তার ইতিহাস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। খুব করে আলোচ্য অংশটুকু বিকাশ মজুমদারের বঙ্গানুবাদ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। পৃথিবীর প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আজ প্রাণ প্রতিষ্ঠিত, কিন্তু পৃথিবী যখন উত্তপ্ত ছিল তখন পৃথিবী ছিল মৃত উষার গলিত পাথর। তাহলে কিভাবে জীবনের শুরু? সচরাচর এমন প্রশ্ন খুবই কম লোকেই জিজ্ঞাসা করে থাকেন। মানব ইতিহাসে বেশিরভাগ পাতা জুড়ে লেখা আছে এবং প্রায় সবাই বিশ্বাস করে কোনো না কোনো ঈশ্বর আমাদের অতি প্রিয় জীবনটা এক ফুৎকারে বানিয়ে দিয়েছেন। কিছুদিন আগেও ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যাখ্যা ছিল মানুষের চিন্তারও বাইরে। ঈশ্বর জীবনের জন্ম দিয়েছেন কথাটা এখন আর সত্য নয়। বিগত শতাব্দী ধরে কিছু বিজ্ঞানী কিভাবে প্রথম প্রাণের বিকাশ হয়েছিল খুঁজতে নিরন্তর গবেষণা করে গেছেন এবং গবেষণা বর্তমানেও চলছে। এমনকি বিজ্ঞানীগণ পরীক্ষাগারে সৃষ্টির আদিতে যেমন পরিবেশ ছিল, কৃত্রিমভাবে সেই পরিবেশ সৃষ্টি করে নিঃস্ব অবস্থা থেকে সম্পূর্ণ নতুন প্রাণের জন্ম দিয়েছেন। যা কিছু অগ্রগতি হয়েছে সেটা কোনো একক প্রচেষ্টা নয়, কিন্তু আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি। আজকে অনেক বিজ্ঞানী প্রাণের উৎপত্তি নিয়ে অধ্যয়ন করছেন এবং তারা আত্মবিশ্বাসী যে তারা সঠিক পথে আছেন এবং তাদের আত্মবিশ্বাস দাঁড়িয়ে আছে বহুদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এটা হলো আমাদের উৎপত্তির প্রকৃত উৎস আবিষ্কারের কাহিনী। আধুনিক বিজ্ঞানের কিছু যুগান্তকারী আবিষ্কারকে ঘিরে আবর্তিত প্রাণের সৃষ্টির রহস্য গল্পটি মাত্রাতিরিক্ত উৎসাহ, সংগ্রাম এবং অসাধারণ সৃষ্টিশীলতায় পরিপূর্ণ। প্রাণের সৃষ্টিলগ্ন খুঁজতে মানবীকে যেতে হয়েছে আমাদের পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় এবং সহ্য করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট। কিছু বিজ্ঞানী নিযুক্ত ছিলেন অতি দানবীয় গবেষণা এবং পরিশ্রমে। পক্ষান্তরে কোনো বিজ্ঞানীকে কাজ করতে হয়েছে নিষ্ঠুর সর্বগ্রাসী সরকারের পায়ের তলায় পিষ্ট হয়ে। প্রথম পর্ব, পৃথিবীতে প্রাণের উৎপত্তির গল্প। প্রাণ অনেক পুরনো। ডাইনোসর সম্ভবত সবচেয়ে বিখ্যাত বিলুপ্ত প্রাণী এবং প্রায় 250 মিলিয়ন বছর আগে পৃথিবীতে তারা দুর্দণ্ড প্রতাপে টিকে ছিল। কিন্তু প্রাণের জন্ম খুঁজতে আরও সুদূর অতীতে যেতে হবে। আমাদের চেনা জানা সবচেয়ে পুরনো জীবাশ্মের বয়স প্রায় 3.5 বিলিয়ন বছর, যা কিনা সবচেয়ে পুরনো ডাইনোসরের থেকে 14 গুণ বেশি পুরনো। কিন্তু জীবাশ্মের প্রাপ্ত বয়স হয়তো আরও অতীতের হতে পারে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে 2016 সালের আগস্টে গবেষকগণ 3.7 বিলিয়ন বছর আগের অণুবীক্ষণিক অণুজীবের ফসিলের সন্ধান পেয়েছেন। পৃথিবী নিজে এত বেশি পুরনো নয়, এই তো গঠিত হয়েছিল 4.5 বিলিয়ন বছর আগে। যদি আমরা ধারণা করি প্রাণের উৎপত্তি হয়েছিল এই পৃথিবীতেই, তাহলে সেটা যুক্তিপূর্ণ এবং অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়। আমাদের জানা মতে আমরা অন্য কোথাও প্রাণের অস্তিত্ব পাইনি। সংরক্ষিত পুরনো জীবাশ্ম পরীক্ষা করে বোঝা যায় যা কিছু ঘটেছে সেটা পৃথিবী গঠনের পরে এবং 4.5 বিলিয়ন বছরের মধ্যে।
একই সাথে আমরা যদি প্রাণের বিকাশ মুহূর্তের কাছাকাছি চলে যাই, তাহলে প্রকৃতপক্ষে সৃষ্টি লগ্নে কেমন ছিল তার আধুনিক ধারণা পাওয়া সম্ভব। 19 শতক থেকেই জীববিজ্ঞানীগণ জানেন সব ধরনের জীবসত্তাই কোষ দ্বারা গঠিত, যা মূলত বিভিন্ন রকম এবং আকারে অতি ক্ষুদ্র জীবিত বস্তুকণার সমষ্টি। 17 শতকে আধুনিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে প্রথম কোষের সন্ধান পাওয়া যায়, কিন্তু কোষ থেকে জীবনের উৎপত্তি সেটা বুঝতে প্রায় 1 শতাব্দীর সময় লেগেছে। বিজ্ঞানীগণ জানতে পেরেছেন আমাদের একটা কোষ সৃষ্টি করতে হলে 3.5 মিলিয়ন বছর আগে পৃথিবীর পরিবেশগত অবস্থা এবং উপাদান লাগবে। একজন মানুষ হয়তো দেখতে একটা কই মাছ বা টাইরানোসরাস রেক্সের মতো নয়, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের গভীর পর্যবেক্ষণে আমরা দেখতে পাবো সব প্রাণীর দেহ প্রায় একই রকম কোষ দ্বারা গঠিত। এমনকি বৃক্ষলতা, অণুজীব বা মাশরুম ইত্যাদি একই উপাদানে তৈরি। প্রাণী জগতের বেশিরভাগ প্রাণী অণুবীক্ষণিক, যাদের প্রায় সবাই একটা মাত্র কোষ দিয়ে গঠিত। ব্যাকটেরিয়া এককোষী প্রাণীদের মধ্যে সবথেকে বিখ্যাত, অতি প্রজ এবং পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। 2016 সালের এপ্রিলে বিজ্ঞানীগণ একটা সেমিনারে প্রাণের বংশলতিকার সর্বশেষ আধুনিক সংস্করণ উপস্থাপন করেন, যেখানে সব ধরনের জীবিত প্রাণীকে বংশলতিকায় পর্বের মাধ্যমে দেখানো হয়। প্রাণী পর্বের প্রায় সব শাখাতেই ব্যাকটেরিয়ার আধিক্য। তদুপরি প্রাণীর বংশলতিকা দেখে মনে হয় সব জীবের আদি পিতা হলো ব্যাকটেরিয়া। অন্যভাবে বলা, প্রতিটি জীবিত প্রাণ, এমনকি আপনি নিজ, প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়ার বংশধর। অর্থাৎ আমরা এখন জীবনের উৎস কোথায় এই প্রশ্নের আরও যথাযথ উত্তর নিশ্চিত করতে পারব। একটা কোষ তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 3.5 মিলিয়ন বছর আগেকার পৃথিবীর উপাদান এবং প্রাণ বিকাশের উপযুক্ত পরিবেশ। তাহলে প্রাণ সৃষ্টি কত দুরূহ ব্যাপার হবে। প্রথম অধ্যায়, প্রথম গবেষণামূলক পরীক্ষা। সমগ্র ইতিহাস জুড়ে প্রাণের বিকাশ কিভাবে শুরু হয়েছিল এই প্রশ্ন জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা কখনো বিবেচিত হয়নি। এর সম্ভাব্য কারণ হতে পারে উত্তর তো আগে থেকেই সুনির্দিষ্ট। 1800 শতকের আগে মানুষ বিশ্বাস করত প্রাণের উৎস এবং বৈশিষ্ট্য নির্ভর করে তার পূর্ব শারীরিক এবং রাসায়নিক শক্তির মিথস্ক্রিয়া। এটি ছিল মানুষের সহজাত ধারণা যে সমস্ত জন্তু অস্তিত্ব সর্বশক্তিমানের একটি বিশেষ উপহার এবং অলৌকিকতার সাথে সম্পৃক্ত ছিল, যা তৈরি হয়েছিল কোনো প্রাণহীন পদার্থ থেকে। জীবন সৃষ্টিকারী রাসায়নিক উপাদানগুলোর সবই সরল রাসায়নিক বিক্রিয়াতে জন্ম নিলেও জীবনের সাথে সেই রাসায়নিক উপাদানগুলোর কোনো সম্পর্ক নেই। অলৌকিকভাবে প্রাণের সৃষ্টি হয়েছে এই বিশ্বাস ধর্মবিশ্বাসের সাথে মিলেমিশে ফুলে ফলে পল্লবে শাখায় শাখায় বিকশিত হয়েছে। বাইবেলে বলা হয়েছে প্রথম মানবকে জীবন দান করতে ঈশ্বর তার মুখে ফু দিয়েছিলেন এবং চির অজর অমর আত্মা প্রাণীর দেহে অলৌকিকভাবে বিরাজিত থাকে। ধর্মীয় তত্ত্বের একটাই সমস্যা ছিল, অলৌকিকতা হলো নির্জলা ভুল ধারণা। 1800 শতকের শুরুর দিকে বিজ্ঞানীগণ এমন কিছু বস্তুর সন্ধান পেলেন যেগুলো মনে হচ্ছিল জীবনের জন্য অনন্য উপাদান। সেই সব উপাদানের মধ্যে ইউরিয়া অন্যতম, যা পাওয়া গিয়েছিল মূত্রের মধ্যে এবং 1799 সালে শনাক্ত করা সম্ভব হয়। তখন পর্যন্ত বিজ্ঞানের যা কিছু অর্জন ছিল সেটা অলৌকিকতার সাথে বেশি মানানসই। শুধু জীবিত প্রাণী এই ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন করতে পারে। সুতরাং ধারণা করা হয় ইউরিয়ার মধ্যে জীবের শক্তি সঞ্চিত ছিল এবং এই কারণেই সেই বস্তুগুলো ছিল অন্যদের তুলনায় বিশেষ কিছু। কিন্তু 1828 সালে জার্মান রসায়নবিদ ফ্রেডরিখ ভোলার একটা
সাধারণ রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করলেন, যার সাথে জীবিত প্রাণের কোনো যোগসূত্রতাই ছিল না। অন্যান্য বিজ্ঞানীগণও এগিয়ে এলেন ফ্রেডরিক ভোলারের পথ অনুসরণ করে, এবং কিছুদিনের মধ্যেই বিজ্ঞানীগণ বুঝতে পারলেন প্রাণের সাথে কোনো সম্পর্ক নাই এমন সাধারণ নিরীহ রাসায়নিক দ্রব্য দিয়েও রসায়নে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব। বিজ্ঞানের গবেষণায় প্রাণ বিকাশের অলৌকিকতার স্থান এখানেই সমাপ্তি। কিন্তু মানুষ মনের গভীরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত প্রাণ বিকাশের ঐশ্বরিক ধারণা এত সহজে দূর করতে পারে না। অনেকেই বলতে থাকে রসায়ন থেকে প্রাণ সৃষ্টির মধ্যে বিশেষত্ব কিছু নেই, বরং তাদের কাছে মনে হয় রোবটে প্রাণের মতোই ইন্দ্রজাল, যা আমাদেরকে আস্তে আস্তে যন্ত্রে পরিণত করছে, এবং এটা অবশ্যই বাইবেলের সাথে সাংঘর্ষিক। দশকের পর দশক জীবনের উৎস কোথায়, এই রহস্য অবহেলিত থেকে গেছে। এমনকি বিজ্ঞানীগণ পর্যন্ত প্রাণ সৃষ্টির অলৌকিকত্বকে রক্ষা করতে রীতিমতো মাথায় ঘাম পায়ে ফেলেছেন। যেমন 1913 সালের শেষ নাগাদ ব্রিটিশ জৈব রসায়নবিদ বেঞ্জামিন মুর জৈব শক্তি নামে একটা তত্ত্বের অবতারণা করেন, যেটা আসলে নতুন মোড়কে অলৌকিকতা প্রচারের প্রবল চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বেঞ্জামিন মুরের জৈব শক্তি তত্ত্বে আবেগের প্রাধান্য যথেষ্ট ছিল। বর্তমানে মুরের জৈব শক্তি তত্ত্ব অনেক অনাকাঙ্ক্ষিত ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যেমন বহু বিজ্ঞানের গল্পে দেখা যায় একজন মানুষের জীবনী শক্তি বাড়ানো সম্ভব, অথবা জীবনী শক্তি নিঃশেষ হয়ে যায়। ইংল্যান্ডের একটি টিভি সিরিয়াল ডক্টর হু এর মধ্যে একটা চরিত্র টাইম লর্ডস জীবনী শক্তি নবায়নের চিন্তা করেন, যেখানে দেখা যায় শক্তি বাড়ানো হচ্ছে, যদি ধীরে প্রবাহিত হয় তবু সে শীর্ষে পৌঁছে যাবে। বৈজ্ঞানিক গল্পটিকে অভিনব মনে হলো, বাস্তবে এটা অতি পুরনো একটি অলিখিত ধারণা মাত্র। তারপরেও 1828 সালের পর থেকেই দেবত্ববিহীন প্রাণের বিকাশ প্রথম কিভাবে ঘটেছিল তার যুক্তিসঙ্গত কারণ খুঁজতে থাকেন বিজ্ঞানীগণ, কিন্তু তারা কোনো উপায় অন্তর খুঁজে পান না। যদিও প্রাণ বিকাশের উৎস রহস্যে ঢাকা, কিন্তু দশকের পর দশক অবহেলিত ছিল, তবুও তখন বিজ্ঞানীদের মনে হতে লাগলো প্রাণের বিকাশ কিভাবে ঘটেছিল তা অবশ্যই আবিষ্কার করার বিষয়। সম্ভবত তখনকার প্রায় সবাই সৃষ্টিতত্ত্বের প্রশ্নে অলৌকিকতাবাদে আবেগের আতিশয্যে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িত ছিল যে তারা আবিষ্কারের পরবর্তী পদক্ষেপ শুরুই করতে পারছিল না। পূর্বের অচলাবস্থার পরিবর্তে 19 শতকে চার্লস ডারউইন এবং সহযোগীদের চেষ্টায় গড়ে তোলা বিবর্তনের তত্ত্বের সুবাদে জীববিজ্ঞানে নব আবিষ্কারের হাতছানি দেখা দেয়। চার্লস ডারউইন জানতেন কিভাবে প্রাণের বিকাশ হয়েছে, এটা খুবই গভীর চিন্তা ও আবেগ মেশানো প্রশ্ন। চার্লস ডারউইনের বিবর্তনবাদের সূচনা হয় 1859 সালে পৃথিবী তুলপার করা অন দ্য অরিজিন অব স্পিসিজ বইটি প্রকাশের মাধ্যমে। বিবর্তনবাদে তিনি ব্যাখ্যা করে দেখান কিভাবে এই বিপুলা পৃথিবীর চতুর্দিক বিপুল পরিমাণ বিচিত্র প্রাণী জগতের উদ্ভব হয়েছে একটা সাধারণ এককোষের আদি পিতা থেকে। এই প্রথম কেউ বললেন ঈশ্বর প্রতিটি জীবকে আলাদা আলাদা করে সৃষ্টি করেননি, প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগেকার পৃথিবীর প্রাথমিক জৈব উপাদান থেকে। প্রাণী জগতের সবাই সেই এককোষী আদি পিতার বংশধর। চার্লস ডারউইন বিবর্তনবাদ চারিদিকে বিতর্কের হইচই ফেলে দিল এবং বাইবেলের সাথে সাংঘর্ষিক তত্ত্বের জন্য বিতর্কিত হয়। বিশেষত উগ্র ধর্মান্ধ খ্রিস্টান সম্প্রদায় থেকে ডারউইন এবং তার বিবর্তনবাদ ভয়ানক হিংস্র আক্রমণের শিকার হলো, কিন্তু বিবর্তনবাদের কোথাও উল্লেখ করা হয়নি কিভাবে প্রথম প্রাণের বিকাশ সম্ভব হয়। ডারউইন জানতেন প্রশ্নটা অতীব গুরুত্বর।
কিন্তু তিনি যথাসম্ভব সতর্কভাবে শুরু করেছিলেন, তবু চার্চের সাথে দ্বন্দ্ব এড়ানো সম্ভব হলো না। 1871 সালে লেখা এক চিঠিতে তিনি বিবর্তনবাদ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আবেগমথিত ভাষায় তিনি বলতে চেয়েছিলেন প্রাণের উৎপত্তি কীভাবে। এই তাৎপর্যপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি জানেন। প্রাণ বিকাশের প্রথম অনুকল্পটি উদ্ভূত হয়েছিল একটি সর্বগ্রাসী বাক স্বাধীনতাহীন দেশে। কিন্তু যদি আমরা বুঝতে পারি তবে দেখতে পাবে একটা ছোট উষ্ণ পুকুরে থাকে পর্যাপ্ত অ্যামোনিয়া এবং ফসফরাস লবণ, সেই সাথে আলো, উত্তাপ, বিদ্যুৎ এবং রাসায়নিকভাবে স্বয়ং উদ্ভূত আমিষের জটিল যৌগ আরও জটিল পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। ভিন্নভাবে বলা যেতে পারে কি ঘটেছিল যখন দীর্ঘদিন সাধারণ জৈব উপাদান একটা ছোট জলাভূমিতে সূর্যালোকে নিমজ্জিত ছিল। কিছু জৈব উপাদান হয়তো মিলেমিশে প্রাণের সদৃশ কোনো বস্তুতে রূপান্তরিত হয়েছিল। উদাহরণ হিসাবে বলা যায় সেখানে সৃষ্টি হয়েছিল আমিষ, এবং আমিষ আরও জটিল কোনো বস্তুতে পরিণত হচ্ছিল। হতে পারে অস্পষ্ট ধারণা মাত্র, কিন্তু ভবিষ্যতে এই অস্পষ্ট ধারণার উপর ভিত্তি করে অনুমান করা সম্ভব প্রথম কিভাবে প্রাণের উৎপত্তি হয়েছিল। এই ধারণার আত্মপ্রকাশ ঘটে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত স্থানে। আপনি হয়তো ভাবতে পারেন ঈশ্বরবিহীন প্রাণ বিকাশের মতো সাহসী চিন্তা বিকশিত হয়েছে একটা গণতান্ত্রিক দেশে, যেখানে মানুষের বাক স্বাধীনতা সামাজিক ঐতিহ্যের অংশ। হতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু না, বাস্তব ঘটানো হলো অলৌকিকতাকে পাশ কাটিয়ে জীবনের উৎপত্তি নিয়ে প্রথম অনুমান করেন নিষ্ঠুর সর্বগ্রাসী সাবেক সোভিয়েত ইউনিয়নের, যেখানে মুক্ত চিন্তা নিষিদ্ধ। তখন স্টালিনের রাশিয়াতে সব কিছু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। মানুষের চিন্তা এমনকি পঠন পাঠনের বিষয় যা কিছু কমিউনিস্ট রাজনীতির সাথে সম্পর্কযুক্ত নয়, সেটাও রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। ওপারিন কল্পনা করতেন কেমন ছিল পৃথিবী যখন সবেমাত্র সৃষ্টি হলো। সবথেকে আলোচিত ঘটনা ছিল স্টালিন জিনতত্ত্বের প্রচলিত পঠন পাঠনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ। এই সময়ে সোভিয়েত ইউনিয়নে আরেক জীববিজ্ঞানী এবং কৃষিবিদ ট্রফিম ডেনিসোভিচ লিসেঙ্কো জোসেফ মেন্ডেলের জিনতত্ত্ব এবং ডারউইনের বিবর্তনবাদকে বাতিল করে বংশ পরম্পরার উপর জোর দেন। তিনি মনে করতেন প্রাণী তার জীবনের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের মাঝে সঞ্চারিত করে যায়। লিসেঙ্কো দেখালেন উন্নত জাতের গম থেকে উন্নত এবং অধিক ফলনশীল কীভাবে উৎপাদন করা যায়। স্টালিন কমিউনিস্ট ভাবধারার সাথে অধিক সঙ্গতিপূর্ণ ট্রফিম ডেনিসোভিচ লিসেঙ্কোর মতবাদকে চাপিয়ে দেন। জিনতত্ত্ব নিয়ে যেসব বিজ্ঞানীরা কাজ করেছিলেন তাদেরকে জনসাধারণের কাছে লিসেঙ্কোর মতবাদকে সমর্থন এবং প্রচার করতে বাধ্য করা হয়, অন্যথায় তাদের স্থান হতো লেবার ক্যাম্পে। স্টালিনের দমন নিপীড়নের শাসনের মধ্যেই আলেকজান্ডার ওপারিন চালিয়ে যেতে লাগলেন তার জৈব রাসায়নিক গবেষণা। ওপারিন নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পেরেছিলেন কারণ তার কমিউনিজমের প্রতি সন্দেহাতীত আনুগত্য। ওপারিন লিসেঙ্কোর তত্ত্বকে সমর্থন দিলেন এবং দেশের সেবা করার জন্য সোভিয়েত ইউনিয়নের অর্ডার অফ লেনিন সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হন। 1924 ওপারিন প্রকাশ করলেন দ্য অরিজিন অফ লাইফ, তার অমর গ্রন্থখানি। দ্য অরিজিন অফ লাইফ বইতে ওপারিন প্রাণের বিকাশ অন্বেষণে যে প্রস্তাবনা করেন সেটা ডারউইনের বিবর্তনবাদের একটি ছোট উষ্ণ পুকুর ধারণার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। ওপারিন চিন্তা কল্পনা করেছিলেন কেমন ছিল সদ্য গঠিত পৃথিবীর চেহারা। পৃথিবীর উপরিভাগ ছিল কল্পনাতীত গরম, মহাকাশ থেকে খসে পড়া জ্বলন্ত পাথরের খণ্ড। পৃথিবী তখন ছিল বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ মিশ্রিত অর্ধগলিত পাথরের বিশৃঙ্খল স্তূপ। পদার্থগুলোর মধ্যে কার্বনের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে কুয়াশার ভেটিভ জৈব রাসায়নিক দ্রবণ পরীক্ষা করে দেখি,
তাহলে দেখব দ্রবণটি জীবিত কোষের মতো আচরণ করছে। ধীরে ধীরে উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হচ্ছে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে প্রথম বৃষ্টি নামলো পৃথিবীর বুকে, তরল পানিতে তলিয়ে গেল চরাচর। বৃষ্টি পড়ার আগেও সমুদ্র ছিল, তবে সেটা প্রচণ্ড উত্তাপে গলিত কার্বন নির্ভর ঘন তরল। এমতাবস্থায় দুইটা জিনিস ঘটতে পারে। প্রথমত বিভিন্ন রাসায়নিক নিজেদের মাঝে বিক্রিয়া করে অসংখ্য নতুন জটিল যৌগ সৃষ্টি করতে পারে। তাদের মধ্যে কিছু যৌগ আরও জটিল যৌগে পরিণত হবে। আলেকজান্ডার ওপারিন ধারণা করেন রাসায়নিক দ্রব্যের ক্ষুদ্র মৌলগুলি প্রাণের দিকে ধাবিত হচ্ছে। চিনি এবং অ্যামাইনো অ্যাসিড পৃথিবীর পানি থেকেই উৎপত্তি হয়েছে। দ্বিতীয়ত, কিছু রাসায়নিক দ্রব্য নতুন অণুবীক্ষণিক অণুজীবের কাঠামো তৈরি করতে শুরু করে। কিছু অণুজীবের জৈব রাসায়নিক উপাদান পানিতে দ্রবীভূত হয় না, যেমন তেল পানির উপর আস্তরণ সৃষ্টি করে ভেসে থাকে। কিন্তু যখন কিছু জৈব রাসায়নিক উপাদান পানির সাথে মিশে যায়, তখন গোলাকার কোয়াসারভেটিভ বস্তুর রূপ ধারণ করে, যেগুলো আয়তনে 0.01 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। অণুজীব বেড়ে ওঠে, তারা অবয়ব পরিবর্তন করে, এমনকি মাঝে মাঝে তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারা চারপাশের পানির রাসায়নিক দ্রব্যের সাথে বিক্রিয়ায় অংশ নেয়। এভাবেই জীবন সদৃশ রাসায়নিক উপাদান নিজেদের মাঝে সংগঠিত হতে থাকে। ওপারিন প্রস্তাব করেন কোয়াসারভেটিভ হলো আধুনিক জীবিত কোষের পূর্বপুরুষ। ওপারিনের মতবাদ দেখা যাচ্ছে জীবিত অণুজীবের জন্ম হয়েছে পুরোপুরি রাসায়নিক বিক্রিয়ায়, এখানে কোনো ঈশ্বরের হাত নেই। এমনকি অলৌকিকভাবে জীবনী শক্তি সঞ্চারিত হয়েছে এমন চিন্তা প্রথাগত, যার কোনো ভিত্তি নেই। 5 বছর পরে 1929 সালে ব্রিটিশ জীববিজ্ঞানী জন বার্টন স্যান্ডারসন হালডেন একই মতবাদ নিয়ে এক জার্নালে একটা ছোট প্রবন্ধ প্রকাশ করেন। হালডেন ইতিমধ্যেই বিবর্তনবাদে প্রভূত অবদান রেখে ফেলেছেন। তিনি ডারউইনের মতবাদকে বিকাশমান জিনতত্ত্বের আলোকে আরও সংহত করে। রঙ্গমঞ্চে হালডেন তার জীবনের থেকেও বড় চরিত্র। একবার তিনি কানের পর্দায় ছিদ্রের চিকিৎসায় ডিক ইমপ্রেশন চেম্বারে অভিজ্ঞতার জন্য ডাক্তারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কিন্তু পরে তিনি রম্য করে লিখেছিলেন, কানের পর্দা সাধারণত প্রাকৃতিকগতভাবেই সুস্থ হয়ে যায়। যদি পর্দায় ছিদ্র থেকেই যায় এবং তার ফলে কেউ যদি বধির হয়ে যায়, তাহলে সে কারো ভ্রক্ষেপ না করে বাতাসে সিগারেটের ধোঁয়া ছাড়তে পারবে, যেটা হবে একটা সামাজিক অর্জন। ওপারিনের মতো হালডেনও মতবাদ প্রচার করলেন সমুদ্র প্রাথমিক অবস্থা থেকে স্থিতিশীল গরম ঘন তরলে পরিণত হলে কীভাবে সেখানের পানিতে রাসায়নিক অণুজীব নিজে থেকে সৃষ্টি হতে পারে। পৃথিবীর এরকম পরিবেশে প্রথম জন্ম নেয় জীবনের অণুজীব অথবা অর্ধজীবন্ত বস্তু, আর এর পরের স্তরে সৃষ্টি হয় স্বচ্ছ তেলতেলে জেলির মতো থকথকে বস্তু। কথিত আছে ওপারিন এবং হালডেন যে তত্ত্বের অবতারণা করেন, পৃথিবীর সমস্ত জীববিজ্ঞানী সেগুলো ব্যক্ত করেন মাত্র। প্রাণের প্রথম বিকাশ ঘটেছে পুরোপুরি রাসায়নিক বিক্রিয়ায়, এখানে কোনো ঈশ্বরের হাত নেই। ডারউইনের বিবর্তনবাদের আগেও পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে। ডারউইন সেটাকে যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করেছেন, কিন্তু এই তত্ত্ব খ্রিস্টবাদের ভিত্তিমূলে চরম কুঠারাঘাত। ডারউইনের বিবর্তনবাদের একটাই সমস্যা ছিল, তার প্রচারিত বিবর্তনবাদকে নির্ভুল প্রমাণ করতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষে কোনো প্রমাণ নাই। ঈশ্বরবিহীন সৃষ্টিতত্ত্ব সোভিয়েত ইউনিয়নে কোনো সমস্যা নয়, কারণ কমিউনিস্ট শাসিত সোভিয়েত রাষ্ট্রীয়ভাবে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না। সেজন্যই কমিউনিস্ট নেতারা প্রাণের উৎপত্তি গবেষণায় বস্তুবাদী ব্যাখ্যাকে অকুণ্ঠ সমর্থন জানায়। হালডেন নিজেও ছিলেন একজন নাস্তিক এবং কমিউনিজমের কড়া সমর্থক। তখনকার সময়ে বিবর্তনবাদ গৃহীত হবে নাকি বাতিল করবে, সেটা নির্ভর করত প্রধানত ব্যক্তির ধর্মবিশ্বাসী ব্যক্তিত্বের উপর।
জীবনের উৎস অনুসন্ধান করা বিশেষজ্ঞ জীববিজ্ঞানী জার্মানির ওসনাব্রক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আর্মেন মালকিদজানিয়ান বলেন, বিবর্তনবাদ গৃহীত হবে কি হবে না নির্ভর করে মানুষেরা কী ধর্মে বিশ্বাস করে নাকি বাম ধারায় কমিউনিজম সমর্থন করে সেটার উপর। সোভিয়েত ইউনিয়ন বিবর্তনবাদ সাদরে গৃহীত হয়েছে কারণ সেখানে ঈশ্বরের প্রয়োজন ছিল না। যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে মানুষেরা অনেক বস্তুবাদী, তাদের চিন্তা বাম ঘেঁষা কমিউনিস্ট বা উদারপন্থার দিকে ধাবিত। প্রাণ সৃষ্টি হয়েছে আদিম জৈব রাসায়নিক ঘন তরল সহযোগে, এই ধারণাটি ওপারিন হালডেন তত্ত্ব বলে ব্যাপক পরিচিত পেয়ে গেল। ওপারিন হালডেন তত্ত্ব যুক্তির বিচারে গ্রহণযোগ্য হলেও তত্ত্বটির একটা সমস্যা ছিল। ওপারিন হালডেন তত্ত্বকে নির্ভুল করার সপক্ষে কোনো গবেষণালব্ধ প্রমাণ নেই। 25 বছর পার হয়ে গেলেও তত্ত্বটির সপক্ষে কোনো প্রমাণ দাঁড় করানো যায়। সময়ের সাথে প্রাণের উদ্ভব গবেষণায় যোগ দেন 1934 সালে রসায়নে নোবেল বিজয়ী আমেরিকান রসায়নবিদ হারল্ড উরে পারমাণবিক বোমা বানানোর দলেও কাজ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ম্যানহাটান প্রকল্পে পারমাণবিক বোমার অতি প্রয়োজনীয় ইউরেনিয়াম 235 সমৃদ্ধ করতেন। যুদ্ধের পরে তিনি নিউক্লিয়ার প্রযুক্তিকে সুশীল সমাজের নিয়ন্ত্রণে দেওয়ার জন্য আন্দোলন করেন। প্রফেসর ওরে ধারণা করেছিলেন আমাদের পৃথিবী আদিম অবস্থায় সম্ভবত অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেনের মিশেলে পিণ্ডাকৃতি ছিল। এই মিশ্রণকে যদি বৈদ্যুতিক বিস্ফোরণ এবং পানির সংস্পর্শে আনা যায় তাহলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করা সম্ভব। এটা সর্বজন বিদিত যে অ্যামাইনো অ্যাসিড হলো জীবনের প্রথম উপাদান। আমার অডিও আর্টটি শোনার জন্য ধন্যবাদ সবাইকে।